পরিবেশ ও জীবন জীবিকা রক্ষার লড়াই করছে লাদাখ। চলছে অনশন আন্দোলন। নেতৃত্বে পৃথিবী বিখ্যাত ইকো আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার সোনাম ওয়াংচুক। এই রিলে অনশনের মধ্যেই আবার পরিকল্পনা ছিল বর্ডার মার্চ বা পশমিনা মার্চ করার, লাদাখি মেষপালকদের চারণক্ষেত্র কর্পোরেট হাতে তুলে দেওয়া এবং চীনের আগ্রাসনে চলে যাওয়া। এই উভয়মুখী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ ছিল এই শান্তিপূর্ণ মার্চ। কিন্তু কর্পোরেটতান্ত্রিক সরকার 144 ধারা জারি করে জনস্বার্থকে সাপ্রেস করে কর্পোরেট স্বার্থ রক্ষা করছে। অনেক ব্যক্তিকে দেখছি, এমনকি তাদের মধ্যে অনেক বিদগ্ধ ব্যক্তিও আছেন যারা বেশ একটা অবজারভারের ভঙ্গিতে বলছেন যে লাদাখ তার পরিবেশ, প্রকৃতি, জীবন জীবিকার উপর স্বনিয়ন্ত্রণ পাওয়ার জন্য লড়ছে বা প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার জন্য লড়ছে। কিন্তু একথা বোধহয় খুব কমজনই বুঝতে পারছেন বা বলতে পারছেন যে লাদাখ যে লড়াইটা করছে সেটা আমাদেরও করা দরকার, কারণ আমরাও আসন্ন বিপদের মুখেই দাঁড়িয়ে আছি, অথচ আমরা নির্বিকার নির্বোধের মতো জীবন কাটাচ্ছি। আমরা কেন সচেতন প্রয়াস করছি না? আমরাও কিন্তু কোনো অংশেই কম বিপন্ন নই। এবার যদি কেউ প্রশ্ন করেন কিভাবে, তাহলে তাকে ধৈর্য ধরে শুনতে হবে বিবরণ, কারণ পরিবেশ বা পর্যাবরণের হানির ফলে যে বিপদ আসতে চলেছে তা সামান্য বা একমুখী নয়। গ্লোবাল ওয়ার্মিং এ সম্বন্ধে সকলেই জানেন। গ্লোবাল ওয়ার্মিং বলতে আমি নিঃসন্দেহে পৃথিবীর স্বাভাবিক গ্রিনহাউস এফেক্টের কথা বলছি না, আমি বলছি মানুষের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের ফলে যে অস্বাভাবিক হারে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তার কথা। সে বিষয়ে তো আজকাল শিশুরাও প্রজেক্ট করে কত খাতা ভরিয়ে ফেললো, কিন্তু তবুও সেই বিষয়টার শতমুখী বিপদ সম্পর্কে বুঝছেন কজন? এখনও বেশিরভাগই বোঝেন না। সাধারণভাবে বহু মানুষের ধারণা এখনও যে গ্লোবাল ওয়ার্মিং মানে পৃথিবীর গড় তাপমাত্রা জাস্ট কিছুটা বেড়ে যাওয়া। এমনকি বিশ্বাস করুন বা নাহি করুন, এমনও সোকল্ড এডুকেটেড লোকজনকে আমি চিনি যাদের ধারণা গ্লোবাল ওয়ার্মিংয়ের রেমেডি হচ্ছে মোটামুটি সারাক্ষণ এসির মধ্যে থাকা। আজকে তাই গ্লোবাল ওয়ার্মিংয়ের বিভিন্ন বিপদ আর সম্ভাব্য কিছু প্রতিকার বিষয়ে আলোচনা করব। আর পুরোটা মন দিয়ে শুনলে আশা করি ভিউয়ার বুঝতে পারবেন কেন আমরা লাদাখের থেকে কম বিপন্ন নই। প্রথমেই আসুন আলোচনা করি আমাদের লাইফ লাইন অর্থাৎ জীবন স্বরূপ যে প্রবহমান নদী জলস্রোতগুলি, গ্লোবাল ওয়ার্মিংয়ে তাদের উপর কী এফেক্ট করবে সেই বিষয়ে। অ্যাকচুয়ালি এই পয়েন্টেই লাদাখের ভাগ্য আর আমাদের ভাগ্য কনভার্জ করছে। কিভাবে? সরল উত্তর, ভারতের উত্তর, পূর্ব, পশ্চিম অঞ্চলের প্রায় পুরোটাই হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট নদীগুলির দ্বারা প্রতিপালিত হয়। এবার এই নদীর জলধারা কোথা থেকে আসে? এর উত্তরও সহজ, হিমালয়ের হিমবাহ সমূহ বা গ্লেসিয়ার্স থেকে আসে। হিমরেখার উপরে অবস্থিত এইসব গ্লেসিয়ারে অকল্পনীয় পরিমাণে বরফ সঞ্চিত থাকে। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে এই বরফ অতিরিক্ত মাত্রায় গলে যাচ্ছে। অলরেডি গলন যথেষ্ট পরিমাণে শুরু হয়ে গেছে, এখনও সতর্ক না হলে এই বিগলন একটা বিপুল ডিভাস্টেটিং আকার নেবে। এর ফলে বিধ্বংসী বন্যার ঢল নামবে হিমালয় জুড়ে, যার মধ্যে লাদাখও থাকবে। সমস্ত নৃশংস হাতে ধুয়ে মুছে নিয়ে এই বিপুল বন্যা তার ধ্বংসলীলা নিয়ে নেমে আসবে ভারতবর্ষের সমতলে, তারপর সেখানে তার তাণ্ডব করবে। অবশেষে বন্যার পালা শেষ হলে জলপ্রবাহ যাবে সম্পূর্ণ ফুরিয়ে, আসবে অভূতপূর্ব জলশূন্যতা, তার সঙ্গে প্রচণ্ড টেম্পারেচার। কারণ বিশ্ব উষ্ণায়নে তাপমাত্রা বেড়ে 55 থেকে 58 ডিগ্রির মধ্যে পৌঁছে যাবে, আর জল প্রায় থাকবে না। স্নানের জল ভুলে যান, কৃষির জন্য প্রয়োজনীয় জল, তৃষ্ণার জল, রান্নার জল, গৃহস্থালির কাজকর্মের জন্য জল, পার্সোনাল হাইজিনের জন্য জল কোথায় পাওয়া যাবে? চলবে হাহাকার। এবার আসি বর্ধিত তাপমাত্রা আর জলশূন্যতার এফেক্টে কৃষির কি হবে আর বনভূমির কি হবে সেই প্রসঙ্গে। প্রথমেই একটা কথা ভেবে দেখা দরকার যে গাছপালা কিন্তু এসিতে থাকে না, তাদের বেঁচে থাকার জন্যে পরাগরেণু বা ডিম্বাণু উৎপাদনের জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা রেঞ্জের তাপমাত্রা দরকার হয়। তো উষ্ণায়নের ফলে তাপমাত্রা যখন 55 থেকে 58 ডিগ্রি হয়ে যাবে, তখন এমনিতেই গাছপালা বাঁচবে কিনা সন্দেহ নেই। তারপরে আবার পরাগ বা ডিম্বাণু উৎপাদন হয় প্রায় হবেই না, যদিও বা হয়তো অর্ধেক হয়ে যাবে। সেগুলি এখন তারপরেও একটা বড়সড় সমস্যা আছে, সেটা হচ্ছে এই জলাভাব আর প্রবল টেম্পারেচারের মধ্যে পরাগ সংযোগ যারা ঘটাবে সেই কীটপতঙ্গ আর ছোট পাখিগুলি কি আদৌ বেঁচে থাকবে? প্রায় থাকবে না বললেই চলে। সুতরাং প্রাকৃতিক গাছপালা যাবে শেষ হয়ে, বাতাসে বিপুল পরিমাণ ফ্রি অক্সিজেন যোগানোর দিন যাবে শেষ হয়ে। কজন বাঁচতে পারবো আমরা এইভাবে? অতি উচ্চ তাপমাত্রা আর জল সংকটের কারণে কৃষি উৎপাদনও মারাত্মক হারে কমবে, ফলে খাদ্যের মূল্য হবে চড়া, জল তো দুর্লভ হয়ে যাবে। সর্বত্র মাইনিং, হাঁসদেও জঙ্গল কেটে মাইনিং, হিমালয়ের পাহাড়ে মাইনিং করে সোকল্ড জিডিপিকে যদি 10.10-এ তোলা যায়, যাবে না
তবু আর কি মানে তর্কের খাতিরে ধরলাম যে গেল। তো অন্যদিকে কৃষির অবনমন, খাদ্যের অভাব জিডিপিকে টেনে 15 পয়েন্ট নামিয়ে দেবে। তাহলে প্রফিট হলো না লস হলো বন্ধু? এর উত্তর তো নার্সারির বেবিও দিতে পারে। শুনছি এরকম বেধড়ক পরিবেশ ধ্বংস করে নাকি আমরা অদূর ভবিষ্যতে 10 ট্রিলিয়নের ইকোনমি হব। তা যে দেশের 30-40 কোটি লোক এখনো খেতে পায় না, তাদেরকে খেতে দেওয়ার গ্যারান্টি দিতে হয় সরকারকে। তারা যদি 10 ট্রিলিয়নের ইকোনমি হয়েও যায়, হবে না তবু আর কি ওই ধরে নিলাম, তো প্রফিট তো সেই গুটিকত কর্পোরেট বডির হাতেই থাকবে না। এই মাথা ভারী ইকোনমি চলতে পারে না। এটা আমাদেরকে জল শূন্যতা, খাদ্যহীনতা ছাড়া আর কি দিতে পারবে? অটোমেটিক্যালি ভেঙে পড়বে পুরো ব্যবস্থা। আমার কথা নয়, এটা বাংলাদেশের নোবেল লরিয়েট ইকোনমিস্ট মোহাম্মদ ইউনিস, সেলফ হেল্প গ্রুপ গঠনের পরিকল্পনা যার ব্রেন চাইল্ড, তিনি একটি ইন্টারভিউতে বলেছেন যে এই অর্থব্যবস্থা টিকতে পারে না, আমাদের নতুন বিশ্ব গঠন করতে হবে, সমস্ত ধ্বংস হয়ে যাবে। তাহলে কি ভারতে অদূর ভবিষ্যতে জলের দাবিতে ফ্রেঞ্চ রিভলিউশনের মতো একটা রিভলিউশন গঠন করতে হবে? ফ্রেঞ্চরা তো তবু রুটির দাবিতে রিভলিউশন করেছিল, আমরা তো মনে হচ্ছে জলের দাবিতে রিভলিউশন করব। তাহলে আমাদের সভ্যতা এগোচ্ছে নাকি পিছন দিকে যাচ্ছে, কি মনে হয় বন্ধু? এবার লাদাখের অতি শান্তিপ্রিয় নাগরিকদের 6th শিডিউলের প্রতিশ্রুতি দিয়ে তারপর ভোট পার হতেই সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে হিমালয়ের ভঙ্গুর ইকো ক্লাইমেটকে কর্পোরেট হাতে বেচে দেওয়া শুধুমাত্র লাদাখের ক্ষতি নয়, আমাদেরও সর্বনাশ ডেকে আনছে। অথচ আমরা ছোটোখাটো ইস্যু নিয়ে মাতামাতি করছি, সেদিকে তাকাচ্ছি না। আমি কোনো রাজনৈতিক কথা বলছি না বন্ধু। আগামী কয়েক দশকের মধ্যে উই আর গোয়িং টু বি রোস্টেড টু ডেথ, দ্যাটস অলসো উইদাউট ফুড অ্যান্ড ইভেন উইদাউট ওয়াটার। আমরা আগামী কয়েক দশকের মধ্যেই আমরা মানুষেরাও রোস্টেড হয়ে মরতে চলেছি 55 থেকে 58 ডিগ্রি উত্তাপে। মনে রাখুন, এই উত্তাপে আপনার এসিও কোল্যাপস করবে। খাদ্য তো দূরের কথা, মরণকালে মুখে জল জোটানোটাও একটা বিলাসিতা হয়ে যাবে। এবার মারাত্মক টেম্পারেচার, খাদ্যাভাব আর জলাভাবকে পরাস্ত করেও আপনি যদি বেঁচে থাকতে পারেন, আসুন বন্ধু এবার বলি বিশ্ব উষ্ণায়নের পটভূমিতে প্রাকৃতিক বিপর্যয় বা ক্যালামিটির কথা। ভিউয়ারদের মধ্যে যারা আমাদের সমবয়সী আছেন তারা হয়তো মনে করতে পারবেন আমাদের ছোটবেলায় কটি ঘূর্ণিঝড় হতো। হ্যাঁ, কালবৈশাখী ছিল, কিন্তু ঘূর্ণিঝড় বছরে এক আধটা হতো কি হতো না, আর তাও আবার উপকূল অঞ্চলে। আর এখন শুধু বেঙ্গলেই বছরে দুটো তিনটে চারটে করে ঘূর্ণিঝড় আসে। ওড়িশা, অন্ধ্র, তামিলনাড়ু, গুজরাট এগুলো ধরলে তো কথাই নেই। জলপাইগুড়িতে বিনা পূর্বাভাসে এই সেদিন আছড়ে পড়লো টর্নেডো। গোটা ভারতবর্ষে কতগুলো ক্যালামিটিস হয় এখন জানেন কি? মাত্র গত বছরেই 365 দিনের মধ্যে 314 দিন গোটা ভারতবর্ষের কোথাও না কোথাও প্রাকৃতিক বিপর্যয় হয়েছে। দুর্যোগ নয়, বিপর্যয় হয়েছে। বিশ্বাস না হলে ইন্টারনেট ঘেঁটে দেখে নিন। অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংয়ের জনিত ক্যালামিটিস অলরেডি শুরু হয়ে গেছে। আর গোটা ভারতে যতগুলো ক্যালামিটিস হয় তার 44%ই হয় হিমালয়ে। কারণ হিমালয় একটি নবীন ভঙ্গিল পর্বতমালা, ইয়াং ফোল্ড মাউন্টেন, ছোটবেলায় স্কুলে সবাই পড়েছে। এর গঠন এখনও চলছে। হিমালয়ের ভূপ্রকৃতিকে বেশি ডিস্টার্ব করলে সেই বিপর্যয় আরও বাড়বে। এমনিতেই হিমালয়ের হিমবাহগুলির বেশি গলনের ফলে ওখানকার প্রাকৃতিক হ্রদগুলি কানায় কানায় ভরে যাচ্ছে। যে কোনো সময়ে ল্যান্ডস্লাইড হয়ে প্রবল বন্যা বিপর্যয় ঘটাবে। সাম্প্রতিককালে যোশীমঠে নন্দাদেবী গ্লেসিয়ারের একাংশের ধসে যে আকস্মিক বিধ্বংসী বন্যা হয়েছিল, সেটা আমার এই বক্তব্যের সমর্থনে একটা জ্বলন্ত প্রমাণ। এছাড়াও অতিরিক্ত ট্যুরিজম থেকেও হচ্ছে দূষণ। ট্যুরিস্টদের পরিবহনকারী গাড়ি থেকে অতি সূক্ষ্ম কার্বন কণা বা স্যুট বেরোয়, যেগুলি গিয়ে জমা হয় বরফের গায়ে। বরফ গলে জল হওয়ার সময় সেই কার্বন স্যুটগুলি নিয়ে নেমে এসে নদীর জলে, হ্রদের জলে জমা করে, ফলে জল দূষিত হয়। আচ্ছা বলুন তো বন্ধু, ক্লাউড বার্স্ট এই শব্দটির সাথে আজ থেকে 25 বছর আগেও কি পরিচিত ছিলেন? নিশ্চয়ই না। কারণ দ্রুত ম্যানমেড গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে প্রকৃতি এইসব অসামঞ্জস্য তৈরি করছে বা নিত্য নতুন প্রতিফল তৈরি করছে। 2010 সালের 4 অক্টোবর বিশ্বের সম্ভবত প্রথম ক্লাউড বার্স্ট ঘটে পুনেতে। কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি না যে আমরা অলরেডি গ্লোবাল ওয়ার্মিং জনিত ক্যালামিটি জোনে প্রবেশ করে ফেলেছি। এখনও হিমালয়ের ডেভেলপমেন্ট করতে যাচ্ছি। সোনম ওয়াংচুক জ্ঞানী গুণী ব্যক্তি, তিনি হিমালয়ের ভূমিপুত্র, তিনি এই বিপদ অনুভব করতে পারছেন, তাই এই বিক্ষোভ প্রতিবাদ সংগঠিত করছেন। যে হিমালয় থেকে এই বিপদ সমতলেও আসবে সেটা আমরা বুঝতে পারছি না। প্রথমে বন্যা,
তারপর অভূতপূর্ব খরা। তাই আমাদেরও কনসার্ন শো করা জরুরি। আচ্ছা, আরও একটা কথা আছে এখানে, মেরু অঞ্চলের বরফ গলে সমস্ত পৃথিবীতে এই বিশ্ব উষ্ণায়নের বিপদ দেখা দেবে। তবে আমরা এই মুহূর্তে শুধু লাদাখ, হিমালয় ও ইন্ডিয়ার বিষয়েই কথা বলতে চাই। তাই হিমবাহ প্রসঙ্গে ফিরে যাই। হিমবাহগুলো গলে গেলে যে বিপুল পরিমাণ জলরাশি আসবে, তাতে সমুদ্রের জলস্তর স্থায়ীভাবে বেড়ে যাবে। ফলে ভারতের সমস্ত উপকূল অঞ্চল, মুম্বাই, চেন্নাই, পন্ডিচেরি, ভাইজাগ, কলকাতা সহ বিশাল সমুদ্র নিকটবর্তী ভূখণ্ড পার্মানেন্টলি চলে যাবে জলের তলায়। ফলে তৈরি হবে 1 থেকে 1.5 কোটি রিফিউজি। ভাবুন, আজকের দিনেই 10 থেকে 12,000 রিফিউজি এলেই সমস্ত এলাকা বিপন্ন বোধ করে। তাহলে ওই বিপজ্জনক পরিস্থিতিতে ওই অত সংখ্যক রিফিউজিকে শেল্টার কে দেবে? তখন মানুষে মানুষে যে মর্মান্তিক জীবন সংগ্রাম শুরু হবে, তা আদিম জীবন সংগ্রামকেও অবশ্যই হার মানাবে। আর এই সমস্ত শুরু হতে আর খুব বেশি সময় লাগবে না। এই শতকের মধ্যেই, অর্থাৎ আগামী কয়েক দশকেই মানুষ দেখবে এইসব। আরও একটা দিক আছে এই বরফ গলনের। বরফের উপর যখন সূর্যরশ্মি পড়ে, তখন কঠিন সাদা বরফ সেই রশ্মিকে প্রতিফলিত করে দেয়। উত্তাপ শোষণ প্রায় করেই না, বা করলেও নগণ্য পরিমাণে করে। কিন্তু বরফ গলে যদি একটুখানি মাটি বেরিয়ে আসে, তখন সেই মাটি কিন্তু সূর্যরশ্মি প্রতিফলিত করবে না, রশ্মি শোষণ করে উত্তপ্ত হবে। তখন সেই উত্তাপের প্রভাবে আরও বরফ গলবে, ফলে আরও মাটি এক্সপোজড হবে। সেই মাটি আবার রশ্মি শোষণ করে আরও উত্তপ্ত হবে, তখন আরও বরফ গলবে। এইভাবে পুরো গ্লোবাল ওয়ার্মিং প্রক্রিয়া যদি একবার শুরু হয়ে যায়, তাহলে এটা একটা অটো এনহ্যান্সিং প্রসেস। আচ্ছা, এই সব প্রবলেম পেরিয়েও যে সৌভাগ্যবানেরা বেঁচে থাকবেন, তাদের জন্য আছে অতিমারি, প্যান্ডেমিক। একবার ভাবুন করোনাকালের কথা। একা করোনা ভাইরাসের আক্রমণই মানুষের জীবন তছনছ করে সভ্যতার চাকাকে থামিয়ে দিয়েছিল। বৈজ্ঞানিকরা জানাচ্ছেন, বরফের মোটা আস্তরণের তলায় এরকম অনেক প্রকার ভাইরাস আছে। উদাহরণস্বরূপ বিপজ্জনক জম্বি ভাইরাসের কথা বলা যায়। ডরম্যান্ট অবস্থায় আছে, বরফের তলা থেকে এক্সপোজড হয়ে সূর্যালোকে রিভিল্ড হয়ে তারা অ্যাক্টিভ হয়ে উঠলে মানুষের জন্য ভয়ানক বিপদের কারণ হয়ে উঠবে। একা করোনাতেই আমাদের অবস্থা করুণ করে দিয়েছিল। এরকম বা এর থেকেও বেশি বিপজ্জনক একাধিক ভাইরাস অ্যাক্টিভ হলে কি হবে, তা কি ভাবতে পারছেন ভিউয়ার? গ্লোবাল ওয়ার্মিং সমুদ্রের বিপুল জলরাশিকে কিভাবে অলরেডি প্রভাবিত করেছে, সে প্রসঙ্গে একবার না গেলেই নয়। সমুদ্রের জলরাশি একসময় কার্বন সিঙ্ক ছিল, কার্বন ধারণ করত। আজ পরিস্থিতি এতটাই বাড়াবাড়ি হয়ে গেছে যে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড সমুদ্রের জলের সাথে মিলে ওশেনগুলির অ্যাসিডিফিকেশন শুরু হয়ে গেছে। ফলে বহু প্রকার সামুদ্রিক প্রাণী, সামুদ্রিক মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এর সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ আজকের দিনে বলা যায় প্রবাল প্রাচীর বা কোরাল রিফগুলিকে। কোরাল রিফ হলো সমুদ্রতলের এক অসাধারণ সুসজ্জিত বাগান, যেখানে শুধু কোরাল থাকে না, এটি সামুদ্রিক বায়োডাইভার্সিটির আকর বলা যায়। কোরালকে আশ্রয় করে বহু প্রকার অ্যালগি থাকে, যারা কোরালকে অসংখ্য বর্ণমালায় সাজিয়ে তোলে, দেখার মতো দৃশ্য। আর এই সুসজ্জিত বাগান আশ্রয় দেয় ও খাদ্য যোগান দেয় অসংখ্য প্রকার মাছ, মোলাস্ক ও নানান রকম জলচর সামুদ্রিক জীবকে। সেই কোরাল রিফগুলি হিট স্ট্রেসে ব্লিচড হয়ে বিবর্ণ হয়ে যাচ্ছে। তাছাড়াও গ্রেট ব্যারিয়ার রিফের মতো স্থলভাগ সংলগ্ন রিফ বা প্রবাল কলোনি, যেগুলি সি লেভেল রাইজের ফলে স্থলভাগ থেকে তাদের মধ্যে অতিরিক্ত সেডিমেন্টেশন, রান অফ বা পলি সঞ্চিত হতে শুরু করলে এমনকি কোরাল রিফের মৃত্যুও হতে পারে। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে ঘন ঘন আবহাওয়ার পরিবর্তনেও প্রবাল কলোনিগুলির অবক্ষয় হচ্ছে। আর সমুদ্র জলের অ্যাসিডিফিকেশন বা পিএইচ কমে যাওয়া কোরাল রিফ বা প্রবাল প্রাচীরগুলির জন্য অনেক বড় থ্রেটনিং। 1950 সালে সমুদ্রের জলের পিএইচ ছিল 8.15। সেখানে 2020 সালে মাত্র 70 বছরের মধ্যে, যে সময়কালটা জৈব বিবর্তনের সাপেক্ষে এক মুহূর্তের থেকেও ছোট, সেই সময়কালটুকুর মধ্যে ম্যানমেড গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সমুদ্রের পিএইচ 0.1 ইউনিট বেড়ে গেছে। মানুষের কর্মকাণ্ডে উৎপাদিত অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড সমুদ্র জলের দ্বারা অ্যাবজর্ব হয় ও সমুদ্রের জলের সাথে কেমিক্যাল রিয়াকশন করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। এই অ্যাসিড আবার বিশ্লিষ্ট হয়ে বাইকার্বনেট আয়ন ও হাইড্রোজেন আয়নে পরিণত হয়। এই ফ্রি হাইড্রোজেন আয়নই জলের পিএইচ কমার কারণ। 0.1 ইউনিট পিএইচ কমলে হাইড্রোজেন আয়নের ঘনত্ব সমুদ্র জলে 26% বেড়ে যায়। অর্থাৎ জলের পিএইচের পরিবর্তন হয়। এই অ্যালকালিনিটি ডিক্রিজ এর ফলে প্রবাল বা কোরাল কলোনি এবং সেই কলোনি বা রিফে বসবাসকারী মোলাস্ক, যেগুলো কবচী প্রাণী থাকে, ক্যালসিয়াম কার্বনেট যাদের শরীরের গঠনের ভিত্তি, তাদের জন্য অ্যাসিডিফিকেশন মৃত্যুবাণের সমান।
আর কোরাল রিফের মৃত্যু মানে সমুদ্রের বায়োডাইভার্সিটির ভয়ঙ্কর ক্ষতি। এমনকি কোরাল রিফের এই বায়োডাইভার্সিটির উপর নিকটবর্তী উপকূল অঞ্চলের মানুষের খাদ্য ও জীবন জীবিকা নিবিড়ভাবে নির্ভরশীল, তাই তারাও ভয়ানক ক্ষতিগ্রস্ত হবে। অ্যান্ড দ্য লাস্ট বাট নেভার দ্য লিস্ট, কোরাল রিফের যে অপূর্ব দৃশ্যগত সৌন্দর্য, তার থেকেও আমরা চিরদিনের মতো বঞ্চিত হব। পর্বতে, সমতলে, জলতলে বিশ্ব উষ্ণায়ন বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে এবং আরও বেশি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে চলেছে। চোখ বন্ধ করে বসে থাকলে প্রলয় বন্ধ থাকবে না বন্ধু। আমরা সচেতনভাবে প্রতিকারে নামতে পারলে তবেই জিনিসটাকে আটকানো যেতে পারে। কী সেই ব্যবস্থা, সে আলোচনা খুব শিগগির করব পরবর্তী ভিডিওতে, কারণ ওটাও অনেক ভাস্ট আলোচনা। এই ভিডিওতে শুধু এইটুকু বলে শেষ করতে চাই, সবুজ নেই, পাখি নেই, জীবজগৎ নেই, বাতাসে অক্সিজেনের অভাব, জল নেই, কৃষির অবস্থা করুন, খাদ্য দুর্মূল্য দুর্লভ, উত্তাপ 55 ডিগ্রি, নদী পুকুর নেই, উপকূল অঞ্চল ডুবে গিয়ে কোটি কোটি ক্লাইমেট রিফিউজিতে চারদিক ভর্তি, চলছে মানুষে মানুষের জীবনের জন্য মরণপণ লড়াই, ল অ্যান্ড অর্ডার বিধ্বস্ত, সঙ্গে অজানা ভাইরাসজনিত প্যান্ডেমিক। এই ভবিষ্যৎ কি মানুষের সভ্যতার জন্য আমরা চাই?